হরি বলে হরি ভাই বাহ ভাবটা দেখতে হবে আগে, গান পড়া হবে। মাছি জাহান নাকি নাকি গো, সবাইকে ফাঁকে দিতে পারো কিন্তু আমাকে ফাঁকে দিতে পারবে না। তাহলে এই সাধন করে কারা? যারা সত্যিবাদ তত্ত্বের উপাসক তারা। মদ কোন মদ? বাহ্যিক জগতের কোনো চূল্য নয়, বাহ্যিক জগতের কোনো জেটি নয়। 750 নয় দাদা। কোন মদ? এ মদ নয় রে চূল্য, এ মদ হচ্ছে সুধার তুল্য। এ মদ থাকে কোথায়? এই সহস্রদ্বারে। আর থাকে কোথায়? মদ থাকে বোতলে, বোতলে বোতলে বোতলে। যার জন্য ধারা খরেন জাতু ব্রহ্ম রন্ধাদ বরাননে বৃত্তানন্দময় স্তাং ঘ স এব মদ্য সাধক। এই সহস্রদ্বারে যে মদ রয়েছে সেই মদের সাধন করার নাম হচ্ছে মদ্য সাধক। তোমাকে প্রমাণ করে দিচ্ছি দেখো। দ্বিতীয় হচ্ছে কি? মাংস। এ কোনো মাটন নয়, খাসির মাংস নয়, কোন খাসির মাংস নয়, কোন ব্রয়লার মাংস নয়, কোন হাঁসেরও মাংস নয়। কোন মাংস? এই মাংস শব্দ লিখতে গেলে 3টি অক্ষর চাই, ময়াকার, অনুস্বর, তালবিস্ব। মহাজন ব্যাখ্যা করছে মা শব্দাত রসনা। রসনা শব্দে কি গো মায়েরা? রসনা এদিকে হরি মনে মনে ভাবছো তোমরা গান করতে এসেছো আর আমি কেন বলতে যাবো? ঠিক নাকি? তোমরা টাকা নিবার আমরা কেন বলতে যাবো? রসনা মানে কি গো? জিহবা। জিহবা জিহবা মানে জানা আছে তো? ওই চলতে বসে বলেছে জিব্বা লে জিহবা মা শব্দাত রসনা গেয়া তদম ছাম রসনা প্রেম সদাজ অক্ষর দস্তু সব হবে মাংস সাধকা। অর্থাৎ জিহবা সংযমের এক উপায় হচ্ছে, এক সাধনই হচ্ছে মাংস সাধন। মৎস্য কি? মৎস্য মানে হচ্ছে মাছ। সিলভার নয়, পমফ্রেট নয়, কাতলা নয়, রুই নয়। এটা কোন মাছ? গঙ্গা যমুনায় মধ্য ইরা পিঙ্গলা সুষুম্না। গঙ্গা যমুনায় মধ্য দো মৎস্য চরত সদাজ অক্ষর দস্তু স এব মৎস্য সাধক। এই ইরা পিঙ্গলার খেলা জানতে হবে। এটা হলো মৎস্য সাধক। আর হচ্ছে কি? আর হচ্ছে মুদ্রা। সহস্রদ্বারে মহাপদ্মে কর্ণিকা মুদ্রিত স্বরে আত্মা ততৈব কেবল পারদো পম। তুমি যদি প্রকৃত বৈষ্ণব হয়ে যাবে তত্ত্ব খুব ভালো করে জানবে। শেষ হচ্ছে কি? মৈথুন। যার জন্য বলা হচ্ছে মৈথুনং পরমং তত্ত্বং সৃষ্টি স্থিতি অন্তঃকারণং। তুমি তত্ত্ব নেবে কত নাও আগে। ব্যাখ্যা করে বলছেন স্ত্রী পুরুষ দুই লিঙ্গে শৃঙ্গার করে সবে করুক যথেষ্ট কিন্তু তাহে কিবা হবে। স্ত্রী পুরুষ দুই লিঙ্গে শৃঙ্গার করে সবে করুক যথেষ্ট কিন্তু তাহে কিবা হবে। পশু পক্ষী জীবাদিগণ শৃঙ্গার করে সবে এর ফলে কিবা প্রাপ্তি তাহাদের হইবে। আত্মাই আত্মাই যেন করয়ে রমণ রসিকের শিরোমণি জানি সেই জয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ও যে ময়ের সাধন করে মোয়াটাকে নাকি শান দেয় বলে গেল না? মোয়াটাকে যদি তুমি শান দাও তুমি বস মাত্র শান দিচ্ছ নাকি শাক্ত মাত্র শান দিচ্ছ? হুঁশ হচ্ছে না। আসল তত্ত্ব বোঝা যাচ্ছে শান নাই, তবে মিল ঠিক জায়গায় করে দিচ্ছে নাকি বলছে? থানা থেকে গাজার ঘরে ঠিক বলেছে, গাজার ঘরে এই নেমে গিয়েছে, না জানে খাবে কিনা ঠিক নেই, দেখবে গাজাকে হু হু করতে শুরু করে।
থানার ওসি পুলিশদেরকে আদেশ করতে, যাও অমুক গ্রামে যাও, যেটা আসামির নাম হচ্ছে ধরে নিয়ে এসো, তার নাম হচ্ছে 5 কোটি। পুলিশ গাড়ি করে চলে এসেছে। হ্যাঁ, তা সে আসামি যদি শুনে পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এসেছে, আসামি কি থাকবে? আসামি লুকিয়ে বসে আছে। এইবার মনে মনে পুলিশরা ভাবছে যদি আসামিকে ধরতে না পারি, থানায় গিয়ে মান সম্মান থাকবে না, অসির হাতে খেতে হবে ঝাঁটার বাড়ি। মনে মনে ভাবছে কি করা যায়, গ্রাম থেকে বের হয়ে যাচ্ছে। এমন অবস্থায় একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? তা বলছে আমার নাম 3 করি। তোমার নাম 3 করি? কিচ্ছু কথা না বলে গাড়িতে উঠে পড়ে চুপ করি, গাড়িতে ভরে নিয়েছে। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছে যে আসামি তো নিতেই হবে, না তো মান থাকবে না। আবার ওই দাঁড়িয়ে থাকতে থাকতে আর একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এই যে তোমার নাম কি? তা বলছে আমার নাম 2 করি। বলছে কিছু কথা না বলে গাড়িতে উঠে পড়ে চুপ করি, গাড়িতে উঠে পড়েছে। এবার পুলিশগুলো নিয়ে গিয়ে ওসির কাছে নামিয়ে দিয়েছে, এই নাও তোমার আসামি। বলছে আমি তো একজনকে পাঠিয়েছিলাম, 2 জন কেন চলে এলো? আমি তো ধরতে পাঠিয়েছিলাম 5 করিকে। নামগুলো জিজ্ঞাসা করুন। নাম জিজ্ঞাসা করছে কি নাম তোমার? আমার নাম হচ্ছে 3 করি। ওসি তখন বলছে আমি তো 5 করিকে আনতে পাঠিয়েছিলাম, 3 করি কেন? তা বলছে দাঁড়ান, আসামি ঠিক আমি এনে দিয়েছি। তোমার নাম কি? বলছে আমার নাম 3 করি। এই যে তোমার নাম কি? বলছে আমার নাম 2 করি। বলছে স্যার 3 আর 2 কত হয়? 5। এই আসামি 5 মিল তো হলো নাকি বলছে। বাহ, আর যা হবে মিল ভালো হয়েছে। তো যাই হোক, আর বলবো না অত্যন্ত এদিকে সময় চূড়ান্ত বাজাও আমার ধুই পাতলে ফুটছারি হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি হয় না হলো মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আরামে মন দেবকারি মন কারে রে, আরামে মন দেবকারি মন কারে রে, আরামে মন দেবকারি। মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, এখন সে যে অন্যের ঘরে, এখন সে যে অন্যের ঘরে, শোধয়ে বাস করে, আর আমি মন দেবকারি মন কারে রে, আর আমি মন দেবকারি। হরি মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আর আমি মন দেবকারি মন কারে রে, আর আমি মন দেবকারি। এই রে দাই রে নানা দারে নানা, এই রে তাই রে নানা তারে নানা, এই রে তারে নানা নারে না, এই রে না নানা না। ওই একটা পুঁটি মাছ, ওই একটা পুঁটি মাছে পুঁটি মাছে পুঁটি মাছে গিললে জাহাজ, এই ওরে ভেকে খাইলা নাগিনী, এই ওরে নাগিনী। পাগলা রে পাগল পাগল রে, ওই একটা পুঁটি মাছে গিলবে জাহাজ, ওরে পাজি নামি পাই দিনি পাই দিনি, পুঁটি মাছে গিলবে জাহাজ, পাখি কিনি নাই কিনি নাই কিনি,
কিনার নাই কিনি নাই কিনি ওরে নাই কিনি নাই কিনি নাই কো কিনি নাই কিনি নাই কো কিনি হরি পুরি মাথে দিবে দাগ আগর কিনার নাই কিনি নাই কো কিনি পুরি মাথে দিবে দাগ আগর কিনার নাই কিনি নাই কো কিনি একটা পুঁটি মাছ জলের তলায় আছে আর জলের উপরে জাহাজ চলে যাচ্ছে আর পুঁটি মাছ মনে মনে চিন্তা করছে জাহাজকে আমি গিলে খেয়ে নিই। আচ্ছা এদিকে পুঁটি মাছ খাওয়া হয় পুঁটি মাছ? হ্যাঁ তা বলছো না কেন? মুখ এত ভারী হয়ে আছে কেন? ঘরে ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ এত বৃষ্টি মুখ করে বসে আছে, ভারী মুখ করে বসে থাকতে হবে? তা পুঁটি মাছ যখন আঁশটা যখন তা ছাড়ানো হয় কি করা হয়? খাঁচির মধ্যে বাঁ হাতে মাছটা নিয়ে ডান হাতে কিছুটা ছাই নেওয়া হয়, ধুলো নেওয়া হয় তো? ও যারা বাচ্চা তারা জানে, গ্রাম বাংলার মেয়ে তো এগুলো খুব ভালো করে জানে। মানে করা হয় কি, পুঁটি মাছ একটা করে হাতে নিয়ে এই পিঠটা একবার দোদলে দেওয়া হয়, মানে ঘষে দেয়। ওই পিঠা হয়ে গেলে আর এক পিঠ ঘষে দেয়, দিয়ে এ বুড়ো আঙুলের কেয়াল মানে কি বলছে, আর কিচ্ছু করার দরকার নেই, একবার পুটুস। আর পুঁটি মাছের কি হয়, পুটুস করে টিপে দেয় আর ভুঁটি বেরিয়ে যায় তার। নাকি পুঁটি মাছ? আর সেই পুঁটি মাছ মনে মনে চিন্তা করছে জাহাজকে আমি গিলে খেয়ে নিই। তাই কখনো হয়? ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে। এই রসগোল্লা প্রথম তৈরি করেছিল নবীনচন্দ্র ময়রা, কলকাতার বাগবাজার। তখন কিন্তু সবাই জানতো না কেমন করে রসগোল্লা খেতে হয়। এই যেমন মনে করুন কলা যেমন খোসা ছাড়িয়ে খাওয়া হয়, অনেকে মনে মনে চিন্তা করছে রসগোল্লাকে বাঁ হাতে ধরেছে, কলার মতো খোসা ছাড়াচ্ছে। আচ্ছা রস থাকবে? আরে গোল্লা হয়ে বসে থাকবে। তা সেই রকম অবস্থা হয়ে গিয়েছে। ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে, ফুটো শামুকে হবে কি সংখ্যের ধনী। হবে কি কথনি গো, হবে কি পথনি বাদ নাগিনী। ওই ওরে পুঁটি মাছে দিবে জাহাজ নাগিনী গো, আমার নাগিনী। ওই ওরে পুঁটি মাছে দিবে জাহাজ এই কবি গানের দ্বিতীয় পালায় এসে একটু মা জানাতে হয় নাকি বলছে? কারণ এই কবি গান তো লুঙ্গি ডান্স নয়, ওই একটা হচ্ছে আমাদের গলার ফোঁতা আর এই শুকনো কাঠের ঢোল। এটাই হচ্ছে আমাদের কবি গানের সম্পদ, আর কিছু নেই। তা কি গো মাইরা, মাজা নাড়াবো নাকি গানে গানে কেটে বলবো? একটু আধটু না হলে ভালো লাগবে না নাকি? কারণ যতদিন মাজা ততদিন মজা। মাজা যদি একবার হরি বলে হয়ে যায়, সংসারে যতদিন মাজা আছে ততদিন মজা আছে। সংসারে মাজা নাই, মজাও নাই। কারণ এখনকার যা দিনকাল, কারো বা মাথায় ব্যথা হয় না, এদিকে আছে মাথায় ব্যথা রোগটা, কারো ঘাড়ে ব্যথা দেখবে,
কারো হাঁটুই ব্যথা, কারো মাজায় ব্যথা, মানে ব্যথায় ব্যথায় জীবনে শেষ। এত ডাক্তার দেখাচ্ছে তবু কিন্তু ব্যথা ভালো হয়। ওই সেই জন্য একটা গান বেরোয়নি, ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা। এই ব্যথায় ব্যথায় সেই জন্য গানটা উঠেছে। তাহলে এই যে দুর্গা, যে মহাদেব, সে মহাদেব একদিন ছিল কি একটা অসুরের ভয়ে গাছে চুপ করে বান্দর বেশে চুপ করে বসেছিল। সেদিনকে বাঁচিয়েছিল কে? একমাত্র দুর্গা ছিল। চাই তুমি বেঁচে ছো। বলে হরি ভাই বাহ, ভাবটা দেখতে হবে আগে, গান পড়া হবে। বলে হরি মাছি যাহা নাকি নাগি গো নাকি নাগিনী। বলে হরি পিছনে মায়েরা বসে আছে, আমি দেখি দেখা যাচ্ছে মায়েরা। আমার যে স্বামীটা ওই মহাদেব এমন হাদম ধুম পুরুষ, সামনে পেটটায় মোটামুটি 5-6 কেজি হয়ে যাবে। এই নাচ হবে? নাকি নাগিনী গো নাকি নাগিনী, পুঁটি মাছে গিলবে জাহাজ নাকি নাগিনী গো নাকি নাগিনী, ওরে পুঁটি মাছে গিলবে জাহাজ নাকি নাগিনী গো নাকি নাগিনী, নাকি গো নাকি নাগিনী। ওরে ব্যাগে পাবে বসে তাকাই শুধু, বসে তাকাই শুধু। সারা জীবনে একটা ব্যাগ পদ্ম পাতার মধ্যে থাকে, ব্যাগ কিন্তু মধু পায় না। মধু পায় কে? যে ভ্রমণ, সে পায় মধু। কেন পায়? কারণ ভ্রমণের কৌশল জানা আছে। মধু সংগ্রহ করা যে কৌশল, একমাত্র এই সংখ্যাটা জানে কি ভ্রমর বন্ধু খুব ভালো করে জানে। যার জন্য বলছে ব্যাগ কি পাবে পদ্মের মধু, ওই পাতায় বসে তাকাই শুধু টাকাটাই হবে। যার জন্য জিজ্ঞাসা করেছিলাম, বলো তোমার মাথায় একটা নারী, তোমার বৌদ্ধ দেশে একটা নারী, তোমার নাভি দেশে একটা নারী, তোমার পৃষ্ঠ দেশে একটা নারী, এই যে তুমি এতগুলো নারী নিয়েছো, জগতের বুকে শিক্ষাটা দিতে চেয়েছো কি? আমাকে তখন ঘুরিয়ে বলছে মহাদেব চালাকি। বলছে বলো তো দুর্গা, তোমার নাভি দেশে একটা নারী ছিল, যাকে রূপ দেখিয়েছে, যার নাম তো ষোড়শী। তুমি বলো তো তোমার বিদ্যা কটা? একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে সিদ্ধ বিদ্যা, একটা হচ্ছে মহাবিদ্যা। এগুলো ব্যাখ্যা করো। মানে সে কল্লা খাওয়ার মতো ব্যাপার হয়ে গেল। কেমন জানেন, ইউটিউবে শুনেছেন কিনা আমি জানি না, এটা মিলিয়নে ভিউজ পেয়ে গিয়েছে। একটা ছেলে জীবনে কোনদিন স্কুলে পড়া বলে, তা মাস্টার মশাই জিজ্ঞাসা করছে, ওরে হাবল তোকে একটা বানান জিজ্ঞাসা করবো। তা বলছে বলুন স্যার।
হ্যাঁ তো কলা বানান কি তা হাবল খুব চালা স্যারকে তখন বলছে স্যার কাঁচা কলা না পাকা কলা বাবার হারি আচ্ছা কলা যদি হয় পাকা কলা বানান আলাদা আর কাঁচা কলা বানান আলাদা হবে নাকি বলছে বেশ তুই পাকা কলাটাই বল তা বলছে স্যার উপর ছড়ার কলা না নিচের ছড়ার কলা আর মনে মনে চিন্তা করছে কোন ছাত্র পাল্লায় পড়লাম বলছে তুই তাহলে নিচের ছড়াটাই বল তা বলছে স্যার দেশি কলা নাকি সিঙ্গাপুরি কলা মাস্টার খুব রেগে গেছে তাই তুই চুপ করে বল তোকে কলা বানান বলতে হবে না তোমার পাল্লা ধরে এইরকম হয়ে গেছে পাতায় বসে তাকাই শুধু দাঁড়িয়ে থাকলে কি সাধু হওয়া যায় আপনি কিছু মনে করবেন না আমি পাল্লা দাঁড়াতে বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তারও আছে দাড়ি আর যে রাম ছাগল তারও আছে দাড়ি দুটো ভদ্র গ্যাপ হবে নাকি ওরে থাক হয় না সাধু তাহলে যা হয় না তা হবে না হয় না তা হবে না হবে না